আচ্ছা, পোলারাইজেবিলিটি রাশিমালা আর কি, ল্যাঞ্জম্যানের ফাংশন ব্যবহার করে পোলারাইজেবিলিটি রাশিমালা। তাহলে একটা আমরা ডাইপোলার অণু নিব, সেটার উপর বৈদ্যুতিক ক্ষেত্র প্রয়োগ করব। তাহলে সাপোজ হচ্ছে, আচ্ছা, ডাইপোলার পরমাণুর তো দ্বিপোল ভ্রামক থাকে। যে সকল পদার্থে দ্বিপোল ভ্রামক বিদ্যমান তাদেরকে বলা হয় ডাইপোলার পদার্থ। আচ্ছা, তাহলে সাপোজ এটা প্লাস কিউ চার্জ এখানে, আর এখানে হচ্ছে মাইনাস কিউ চার্জ। এখন আমরা একটা ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করলাম। তাহলে ইলেকট্রিক ফিল্ড চার্জিত কণার উপর বল প্রয়োগ করে, প্লাস কিউ চার্জ এদিকে বল অনুভব করবে, আর মাইনাস কিউ চার্জ এদিকে বল অনুভব করবে। ফলে এই ডাইপোলটার উপর টর্ক ক্রিয়া করবে, টর্ক ক্রিয়া করলে ওখানে দ্বিপোল হচ্ছে তড়িৎ ক্ষেত্রের দিকে ঘুরে যাবে। ফলে বিভব ঘূর্ণনজনিত কাজের ফলাফল হিসেবে বিভব শক্তি সঞ্চিত হবে। আচ্ছা, এই এই বিভব শক্তির রাশিমালা ব্যবহার করে আমরা পরে গড় পোলারাইজেশন নির্ণয় করব। পোলারাইজেশন নির্ণয় করলে পরে সেখান থেকে পোলারাইজেবিলিটিটা পাবো। চার্জ হচ্ছে কিউ। তাহলে এই দ্বিপোলে তড়িৎ ক্ষেত্র যদি আমরা প্রয়োগ করি, প্রয়োগ করলে প্লাস কিউ চার্জে কিউই এবং মাইনাস কিউ চার্জে মাইনাস কিউই বল প্রযুক্ত হয়। ফলে সৃষ্ট টর্ক, এই টর্কের রাশিমালা তোমরা ইলেকট্রিসিটিতেই বের করেছিলে, টাউ ইকুয়াল টু মিউ ইন্টু ই সাইন থিটা। থিটা হচ্ছে দ্বিপোলের সাথে তড়িৎ ক্ষেত্রের সৃষ্ট কোণ। আচ্ছা, এই টর্কের কারণে যে ঘূর্ণন সৃষ্টি হবে, ফলাফল হিসেবে বিভব শক্তি সঞ্চিত হবে। তাহলে দ্বিপোলের উপর টর্ক সৃষ্টির কারণে বিভব শক্তি, বিভব শক্তিকে আমরা ইউ দিয়ে লিখি। ফর্মুলা, সাপোজ তোমার হচ্ছে ডি থিটা ঘুরে গেল, ডি থিটা ঘুরে গেলে কৃত কাজ হবে টাউ ইন্টু ডি থিটা। ইন্টিগ্রেশন করলে, সম্পূর্ণ ঘূর্ণনের জন্য ইন্টিগ্রেশন করলে মোট বিভব শক্তি পাওয়া যাবে। আচ্ছা, সম্পূর্ণ কত অ্যাঙ্গেল ঘোরা হতে পারে? ধরো দ্বিপোল যদি এই অবস্থানে থাকে, দেখা যাচ্ছে যে 70 ডিগ্রির মতো। আচ্ছা, এইভাবে যদি থাকতো তাহলে 90 ডিগ্রি ঘুরতো। এভাবে থাকলে 90 ডিগ্রির কম, এভাবে থাকলে আরো কম, মানে তোমার 90 ডিগ্রি। আর যদি এরকম প্যারালাল থাকে, এই এটা তো ইলেকট্রিক ফিল্ড, এরকম যদি প্যারালাল থাকে তাহলে তো 0 ডিগ্রি ঘূর্ণন হলো। তার মানে তোমার 90 ডিগ্রি থেকে, ম্যাক্সিমাম 90 ডিগ্রি থেকে জিরোতে নিয়ে আসা। তাহলে পাই/2 থেকে শূন্য। এই ইন্টিগ্রেশনটা পরের পেজে গিয়ে করবো আমরা, এইটাও এর মান বসিয়ে। পরের পেজে যাচ্ছি। কি ছিল আমাদের? কিউ পাই/2 থেকে শূন্য, মান ছিল মিউ ই সাইন থিটা। এখানে ডি থিটা, থিটার ইন্টিগ্রেশন মিউ ই কনস্ট্যান্ট, সাইন থিটাকে ইন্টিগ্রেশন করলে মাইনাস কস থিটা, পাই/2 থেকে শূন্য। তাহলে মিউ ই মাইনাস জিরো বসালে কস জিরো হচ্ছে 1, ফর্মুলার মাইনাস কস পাই হচ্ছে 0। হ্যাঁ, এটা এটা হচ্ছে ম্যাক্সিমামটা, তার মানে ম্যাক্সিমাম ই হবে আমাদের মিউ মাইনাস মিউ ই পরিমাণ। কিন্তু সাপোজ এটা তো সবগুলো প্যারালাল না হতে পারে,
সাপোজ এরকম এরকম আছে, তোমার তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করায় এতটুকু ঘূর্ণন হলো, তাই না? প্যারালাল নাও হতে পারে। তাহলে সাপোজ 90 ডিগ্রি থেকে থিটা কোণে আনলো। প্রথমে হয়তো 90 ডিগ্রি থাকতে পারে ম্যাক্সিমাম, সেখান থেকে থিটা, থিটা কোণে 90 থেকে থিটা দাও। ম্যাম 90 তার চেয়ে বেশি থাকতে পারে না কেন? হ্যাঁ, 90 ডিগ্রি থেকে বেশি থাকতে পারে না কেন? এদিকে হলে সেটা তো আবার ওই, মানে এই এই অক্ষের সাথে কোণ তো, এদিকে আনলে সেটা আবার 90 ডিগ্রি কম হয়ে যাবে। আচ্ছা, এটা শূন্য না, এটা থিটা দাও, ওকে বাবা, থিটা। তাহলে থিটা পজিশনে আনলো, পাই/2 থেকে থিটা পজিশনে আনতে দিতে পারে। আচ্ছা তাহলে এখানে, হ্যাঁ, আচ্ছা পাই/2 থেকে থিটা, তাহলে এই লাইনটা কেটে দিলাম, হ্যাঁ। তাহলে মিউ ই মাইনাস কস থিটা, ফর্মুলার মাইনাস এই মাইনাস এ প্লাস কস পাই হচ্ছে 0, তার মানে মাইনাস মিউ ই কস থিটা। এখন স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স অনুযায়ী এই থিটা থেকে থিটা প্লাস ডি থিটার মধ্যে দ্বিপোলের সংখ্যা, আমরা চাচ্ছি পোলারাইজেশন বের করতে, তার মানে আমাদের মোট দ্বিপোলের সংখ্যা বের করতে হবে। তো সেই জন্য আগে আমরা থিটা থেকে থিটা প্লাস ডি থিটা এই রেঞ্জের মধ্যে দ্বিপোলের সংখ্যা বের করতে চাচ্ছি। আর এই রেঞ্জের মধ্যে দ্বিপোলের সংখ্যা যা হবে সেটা ডি ওমেগা, অথবা ডি ওমেগাকে থিটার মাধ্যমে প্রকাশ করলে মান পাওয়া যায় 2 পাই সাইন থিটা ডি থিটা, এত এর মধ্যে দ্বিপোলের সংখ্যা। তাহলে এই রেঞ্জের মধ্যে দ্বিপোলের সংখ্যাটা হবে এক্সপোনেনশিয়াল, আচ্ছা এটা হচ্ছে e⁻⁻u/kt ডি ওমেগা, অথবা এক্সপোনেনশিয়াল ইউ এর মান মাইনাস ছিল, এখানে একটা মাইনাস কাজী প্লাস মিউ ই কস থিটা বাই কেটি ডি ওমেগা, মানে 2 পাই সাইন থিটা ডি থিটা। আচ্ছা তাহলে থিটা থেকে থিটা প্লাস ডি থিটা রেঞ্জের মধ্যে দ্বিপোলের সংখ্যা এতগুলো। আচ্ছা, এখন দ্বিপোল ভ্রামক, এদের দ্বিপোল ভ্রামক কত হবে? দ্বিপোল ভ্রামক যদি মিউ হয়, ধরো একটা দ্বিপোলের দ্বিপোল ভ্রামক হচ্ছে মিউ, সেটা তড়িৎ ক্ষেত্রের সাথে যদি থিটা কোণে থাকে, তাহলে তড়িৎ ক্ষেত্র বরাবর এই দ্বিপোলের যে প্রভাব বা উপাংশ সেটা হবে মিউ কস থিটা। আচ্ছা, এগুলো হচ্ছে দ্বিপোলের সংখ্যা। এখন এই দ্বিপোল গুলোর যদি দ্বিপোল ভ্রামক বের করতে চাই, তাহলে একটা দ্বিপোলের যে দ্বিপোল ভ্রামক সেটা দিয়ে এটাকে গুণ করতে হবে। তো একটা দ্বিপোলের দ্বিপোল ভ্রামক আমরা মিউ ধরেছি, কিন্তু ওই দ্বিপোলটা আবার তড়িৎ ক্ষেত্রের সাথে প্যারালাল নাও হতে পারে, থিটা অ্যাঙ্গেলে থাকতে পারে, থিটা শূন্য হতে পারে, পাই/2 হতে পারে। মিউ, হ্যাঁ মিউ হবে মিউ কস থিটা। তাহলে দ্বিপোল ভ্রামক মিউ হলে ই বরাবর উপাংশ মিউ কস থিটা, আর এই রেঞ্জের মধ্যে আছে। তাহলে এই রেঞ্জের মধ্যে কত হবে, এই টার্মকে এটা দিয়ে গুণ করতে হবে। ঘন কোণে দ্বিপোলের সংখ্যা মানেই হচ্ছে পোলারাইজেশন। এটাকে এটা দিয়ে গুণ দিতে হবে। তাকে এই মিউ কস থিটা দিয়ে, আচ্ছা গুণ করলে ধরো এই কস থিটার সামনে নিলে যাই হোক এটাই।
এবার আমরা গড় পোলার এই ঘনকোণের মধ্যে পোলারাইজেশন আমরা বের করেছি, এবার গড় পোলারাইজেশন বের করতে চাচ্ছি। এটাকে পি বার দিয়ে যদি লিখি, আমাদের পি বার হবে মোট পোলারাইজেশন, সেটাকে যদি পি লিখি, আর এন হচ্ছে মোট অণুর সংখ্যা। ভাষায় লিখতে পারো মোট পোলারাইজেশন। আচ্ছা, তাহলে আমাদের এই যে ডি ওমেগা ঘনকোণে পোলারাইজেশন, এইটা মোট পোলারাইজেশন কি হবে, এটাকে ইন্টিগ্রেশন করলেই থিটার সাপেক্ষে 0 থেকে পাই সীমায় ইন্টিগ্রেশন করলে মোট পোলারাইজেশন। আচ্ছা, আর মোট অণুর সংখ্যা কোনটা হবে, এই যে দ্বিপোলের সংখ্যা ডি ওমেগা ঘনকোণে দ্বিপোল এটা, তাহলে মোট দ্বিপোলের সংখ্যা হবে, এটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে মোট পোলারাইজেশন, এটা ইন্টিগ্রেশন করলে মোট অণুর সংখ্যা। তাহলে পরের পেজে যাই, এই মানগুলো বসাবো। 0 থেকে পাই লিমিটে ইন্টিগ্রেশন করবো। আচ্ছা, 2 পাই সাইন থিটা কস থিটা ও মিউ আছে, 2 পাই মিউ সাইন থিটা কস থিটা, তারপর আছে এক্সপোনেনশিয়াল মিউ ই কস থিটা আর এটি ডি থিটা, আর নিচে 0 থেকে পাই, এটাতে ছিল 2 পাই আছে আর সাইন থিটা আছে, 2 পাই সাইন থিটা এক্সপোনেনশিয়াল মিউ ই, তোমরা একটু চেক করো ঠিক লিখেছি কিনা, ডি থিটা। এটা আছে আর 2 পাই সাইন আছে। এই ইন্টিগ্রেশনটা কমপ্লিট করলে পোলারাইজেশনের মান হবে, যেমন সময় না থাকলে ইন্টিগ্রেশনের এই ফর্মুলা লিখবা আর পোলারাইজেশনের মান লিখবা। তো এখানে আমাদের কস থিটার সাথে আছে মিউ, মিউ ই বাই টি, এটুককে আমি এক্স আর কস থিটাটাকে আমি ধরতেছি ওয়াই, ধরছি এক্স ধরলাম হচ্ছে কস থিটার সাথে যে টার্ম গুলো আছে মিউ ই বাই কেটি, আর ওয়াই ধরতেছি কস থিটাকে। তাহলে এটার মধ্যে এই যে ডি থিটা আছে, এটাকে অন্তরীকরণ করলে ডি ওয়াই ইকুয়াল টু কস থিটা মানে মাইনাস সাইন থিটা ডি থিটা। রাশিমালায় আমাদের থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন, মিউ এখানে কনস্ট্যান্ট, মিউ বাইরে লিখলাম মিউ। আচ্ছা, লিমিট কত হয় এটা আমরা পরে হিসাব করব। এই 2 পাই এই 2 পাই কেটে যায়, এটা কনস্ট্যান্ট তো বাইরে এনে কেটে দেওয়া যাবে, কিন্তু সাইন সাইন কাটে, তাহলে আমাদের 2 পাই কেটে গেছে, মিউটা আমরা বাইরে নিয়েছি, এই যে এই কস থিটার বদল ওয়াই লিখলাম, আর সাইন থিটা ডি থিটার বদল মাইনাস মাইনাস দিলাম, আর এই ডি ওয়াই, আর এই এক্সপোনেনশিয়াল, এটা তাহলে হবে ই টু দি পাওয়ার এক্সপোনেনশিয়ালে আমাদের এক্সও আছে ওয়াইও আছে, দুটোই আছে, আর সাইন থিটা ডি থিটার পরিবর্তে মাইনাস ডি ওয়াই। এখন আমরা লিমিটটা দেখে নেই, এই যে এটা এখানে হচ্ছে থিটা যদি 0 বসাও, এই যে থিটা লিমিট 0 থেকে পাই, থিটা 0 বসালে ওয়াই হচ্ছে cos 0 হচ্ছে 1, আর থিটা যদি পাই বসাও তাহলে ওয়াই এর মান হয় -1। নিচে হবে 1 -1 e টু দি পাওয়ার এক্স ডিওয়াই, এই যে সাইন থিটা ডি থিটার বদল মাইনাস ডিওয়াই, আর এটা কিন্তু এক্সপোনেনশিয়ালের সাথে এখানে এটা হচ্ছে এক্স আর cos থিটা হচ্ছে ওয়াই, ওয়াই এক্স দুটোই আছে। আচ্ছা, গড় পি কে আমরা মিউ দিয়ে ভাগ যদি দিই, মাইনাস মাইনাস তো কেটে গেল, আর এটা হচ্ছে দেখো নিচে যে টার্মটা আছে উপরে ওই টার্মের অন্তরীকরণ আছে, ওই টার্মের এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ আছে, তার মানে এই ইন্টিগ্রেশনের মান হবে ডি বাই ডিএক্স অফ লগ এই টার্মটা। আচ্ছা, যাই হোক, সেটাতে
ডি বাই ডিএক্স টা করার পরে লিমিট বসিয়ে দিলে মান পাওয়া যাবে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়ান বাই এক্স। এখন এই টার্মটা হচ্ছে কট হাইপারবোলিক এক্স এর ফর্মুলা, মাইনাস ওয়ান বাই এক্স। তাহলে এখানে যে এক্স এর অপেক্ষক পাওয়া গেল কট হাইপারবোলিক এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এই পুরো ফাংশনটাকে ল্যাঞ্জিভিনের ফাংশন বলা হয়, ল্যাঞ্জিভিন ফাংশন। তাহলে প্রতি মানে মোমেন্ট প্রতি গড় পোলারাইজেশন হচ্ছে ইকুয়াল টু মিউ এল ফাংশন অফ এক্স। আচ্ছা, এখন এই গড় পি মানে তো হচ্ছে মোট পোলারাইজেশন ভাগ এন, এখান থেকে মোট পোলারাইজেশন হচ্ছে এন মিউ এল ফাংশন অফ এক্স। ল্যাঞ্জিভিন ফাংশনের মাধ্যমে পোলারাইজেশন। মোট পোলারাইজেশন এবং ল্যাঞ্জিভিন ফাংশন এর সম্পর্ক। এখন এই ল্যাঞ্জিভিন ফাংশনটাকে একটু এক্সপ্লেইন করলেই আমরা সেখান থেকে পোলারাইজিবিলিটিটা পাবো। তাহলে আমি এখন পরের পেজে যাচ্ছি। পরের পেজে গিয়ে এই ল্যাঞ্জিভিন ফাংশনটাকে অবশ্যই এখানেই কাজে লাগানো যেতে পারে। এক্স অক্ষে যদি এক্স প্লট দেই আর ওয়াই অক্ষে এল ফাংশন অফ এক্স যদি প্লট দেই, এই যে ল্যাঞ্জিভিন হচ্ছে কট হাইপারবোলিক এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এই ফাংশনটাকে ওয়াই অক্ষে দিব আর এক্স, তাহলে এক্স এর সাপেক্ষে এই ফাংশনটা যদি আমরা প্লট দেই তাহলে এরকম একটা গ্রাফ পাওয়া যাবে। এবং সেই গ্রাফের বৈশিষ্ট্য হচ্ছে এক্স এর মান যখন মোটামুটি কম তখন এই জায়গাটা স্ট্রেট লাইন হয় আর পরের দিকে কার্ভ। আচ্ছা, তাহলে আমি একটা স্পর্শক টানলাম, এটা হচ্ছে স্পর্শক। হ্যাঁ, এটা মেইন কার্ভটা, দুটো দুই কালার দিয়ে অথবা এটা ডট ডট দিয়ে টানলে ভালো হতো। হ্যাঁ, এটা ডট ডট দিলাম, ডট ডট দিলাম, এটা স্পর্শক। তাহলে এক্স এর কম মানের দিকে এটা স্ট্রেট লাইন হয়। আচ্ছা, যে জায়গায় এই যে ডিভিয়েশন শুরু হলো ওই ডিভিয়েশনের করেসপন্ডিং এল এর মানটা হয় 0.6 আর তার করেসপন্ডিং এক্স এর মানটা হয় 2। তাহলে এখান থেকে এটা যদি 2 হয় এটা হবে 4, এখানে হবে 6। আর এটা যদি 0.6 হয়, সাপোজ 0.2, 0.4, এটা 0.8 এরকম। তাহলে এই গ্রাফটা যদি প্লট করা হয় তাহলে এই শূন্য থেকে শুরু করে এই বিন্দু পর্যন্ত যে কোনো জায়গায় কিন্তু একই ঢাল হবে। তাহলে এই বিন্দুতে আমি যে ঢালটা নির্ণয় করবো সেটাই এদিকেও হবে, কারণ এটা হচ্ছে স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনের উপর সব জায়গায় ঢাল থাকে। তাহলে আপাতত এটুকু একটু লিখি। তাহলে আমরা এই ছবিতে এল ফাংশন অফ এক্স এর সাথে এক্স এর সাপেক্ষে এল ফাংশন অফ এক্স এর পরিবর্তন দেখানো হয়েছে। এখন এক্স এর মান যদি কম হয় একের চেয়ে, পরের পেজে যাচ্ছি। এখন এক্স এর মান লেস দেন 1 যদি হয় তাহলে এক্স মানে মিউ ই বাই কেটি, মিউ ই বাই কেটির পরিবর্তে এক্স ধরছি, এটা লেস দেন 1, তার মানে মিউ ই লেস দেন কেটি। হলে ঢাল, সাপোজ আমরা এই মূল বিন্দুটাকে ও দিলাম, এই বিন্দুটাকে আমরা এটাকে আমরা এ দিলাম, তাহলে ঢাল হচ্ছে ওয়াই অক্ষের পরিবর্তন ভাগ এক্স অক্ষের পরিবর্তন, তাই না? তাহলে এ বি ভাগ ও এ।
হবে। আমরা যেভাবে নামকরণ করেছি তাতে এবি ভাগ ওএ। তাহলে এবি হচ্ছে 0.6 আর ওএ হচ্ছে 2। পরের পেজে যাচ্ছি। এবি ভাগ ওএ, এবি হচ্ছে 0.6, ওএ হচ্ছে 2। আচ্ছা, ঢাল মানে এল ফাংশন অফ এক্স ভাগ এক্স। এল ফাংশন অফ এক্স এর পরিবর্তন এইটা, আর এক্স এর পরিবর্তন এইটা। তাহলে এখান থেকে এল ফাংশন অফ এক্স হবে, এক্সটা উপরে গেল, এটা হবে নিচে 3, এক্স বাই 3। এক্স তো আসলে আমরা ধরে নিয়েছিলাম, এক্স মানে ছিল মিউ ই বাই কেটি। তাহলে মিউ ই বাই 3 কেটি। অতএব পোলারাইজেশনের সাথে তো এল এক্স এর সম্পর্ক ছিল। পোলারাইজেশন পি ছিল হচ্ছে এন মিউ এল ফাংশন অফ এক্স। তাহলে এল ফাংশন অফ এক্স এর মান পাওয়া গেল মিউ ই বাই 3 কেটি। তাহলে এন মিউ স্কোয়ার ই ভাগ 3 কেটি। আচ্ছা, তাহলে এটা পোলারাইজেশনের রাশিমালা। ল্যাঞ্জেভিন ফাংশন হলে উপরের লাইনটা, আর তাপমাত্রা ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে হলে এটা। এখন গড় পোলারাইজেশন। গড় পোলারাইজেশন কিন্তু পি বার দিয়ে, এটা পি ভাগ এন, তার মানে এই রাশিমালায় এন থাকবে না। মিউ স্কোয়ার ই ভাগ 3 কেটি। আমাদের অথবা প্রশ্নে ছিল প্রতি অণু ডাইপোলার পোলারাইজিবিলিটি, ডাইপোলার পোলারাইজিবিলিটি। পোলারাইজিবিলিটি, সেটাকে আলফা ডি দিয়ে লেখা হয়। পোলারাইজিবিলিটি তোমরা তো জানো যে এই যে পোলারাইজেশন যে তড়িৎ ক্ষেত্রের সমানুপাতিক, সেই সমানুপাতিক ধ্রুবকটাই পোলারাইজিবিলিটি, এবং সেই পোলারাইজেশনটা হচ্ছে গড় পোলারাইজেশন, বা যেটা হচ্ছে দ্বিপোল ভ্রামক। এইটা এপাশে যদি আনো তাহলে গড় পি বাই ই পাবা। সেই রাশিমালাটা হবে মিউ স্কোয়ার ভাগ 3 কেটি। তাহলে এই রাশিমালা থেকে ইটা এখানে আনলে, লেফট সাইডে আনলে যা থাকবে সেটা। এটা মনে হয় প্রমাণ ফর্মে আমরা লিখেছিলাম। আচ্ছা, এখান থেকে ডেফিনেশন